এর আগে আমার নিজেকে কখনো এত একা মনে হয়নি। তানহার চলে যাবার কথা শোনা মাত্র আমার শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে এলো। আমার শ্বাসকষ্ট নেই, তবুও কেন জানি না নিঃশ্বাস নিতে আমার বড্ড কষ্ট হচ্ছে। এই তো সেদিন ওকে আমি মুটকি বলেছি, ধমকেছি। সেদিন টিফিনের সময় সবাই বাইরে চলে যাবার পর ও যখন তার টিফিন বক্স নিয়ে আমার কাছে এসেছিল, তখন আমি ওকে ধমকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছিলাম। হয়তো ও অনেক আশা নিয়ে আমার কাছে এসেছিল সেদিন। আমি ওর কোনো কথা শুনিনি। ও একটা মোটা মেয়ে, ওর মতো মেয়েকে কি আমার মতো এত স্মার্ট ছেলের পক্ষে ভালোবাসা শোভা পায়? আসলেই কি আমি স্মার্ট, নাকি ওই প্রকৃত স্মার্ট যে কিনা এতদিন ধরে দূর থেকে নীরবে আমাকে ভালোবেসে গেছে? আমি ওকে রিজেক্ট করে দিতে পারি সে ভয়েও আমাকে ওর মনের কথাটা এতদিন মুখ ফুটে বলতে সাহস পর্যন্ত করেনি। ও চলে যাবে, এখন তো আমার খুশি হবার কথা। আমার এত কষ্ট হচ্ছে কেন? কিরে রিয়াদ, তোর এত কষ্ট হচ্ছে কেন আজ? প্রশ্নটা নিজেকেই নিজে করলাম, তবে একটা দীর্ঘশ্বাস ব্যতীত আর কোনো উত্তর পেলাম না। 15 মিনিট পর জামিল আসলো। জামিল আমার সহপাঠী এবং বন্ধু, কারণ সব সহপাঠী বন্ধু হয় না, আবার সব বন্ধু সহপাঠীও হয় না। ওকে দেখে তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেললাম। আমাকে খুব কাছ থেকে দেখেছে ও, একসাথে দীর্ঘদিনের পথ চলার অভিজ্ঞতা রয়েছে ওর। ও জানে আমি এক শক্ত পাথর, এই পাথরের নহর প্রবাহিত হতে ও দেখেনি কখনো। ও বুঝতে পেরে গেছে আমি বসে বসে কাঁদছিলাম। কাছে এসে বলল, চল দোস্ত, ক্লাসে চল। আমি বললাম, চল। দুজনে ক্লাসে গেলাম। প্রথম ঘন্টার সবেমাত্র 30 মিনিট অতিক্রম হয়েছে, আরও বাকি আছে 15 মিনিট। 15 মিনিট সময়টা অনেকক্ষণ, হয়তো আপনার কাছে না, তবে আমার কাছে সময়টা অনেকক্ষণ ছিল। ঋতুকে বারান্দায় ডেকে নিলাম। আমাদের ক্লাসে সকলের বন্ডিং বেশ ভালো। নিজেদের মধ্যে একটু আধটু ঝামেলা থাকলেও সিরিয়াস বিষয়গুলোতে সবাই খুব সতর্ক এবং যত্নশীল হয়ে ওঠে। ঋতুকে ডেকে আমি বাইরে নিয়ে গেছি দেখে বারান্দায় থাকা সব কটা ছেলেমেয়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। চোখ দেখেই ওরা বুঝে নেয় যা কথা বলবো সেগুলো ওদের শুনতে মানা। ঋতুকে বললাম, তানহা কখন যাচ্ছে তাহলে? সত্যি সত্যি বলো, আমাকে শুধু এটা বলো ও কখন যাচ্ছে, আর কিচ্ছু জানতে চাইব না আমি। ঋতু বলল, বলবো? আমি বললাম, বলো। প্রথম ঘন্টা করেই চলে যাবে। ওহ আচ্ছা, যাও তুমি, ঋতুকে বললাম। ও চলে গেল। আমি আর ক্লাসে ঢুকলাম না। জামিলকে ডেকে বাইরে এনে বললাম, তুই যাবার সময় আমার ব্যাগটা নিয়ে যাস সাথে করে। আমি বললে এখন ছুটি পাবো না, পেছন দিয়ে ওয়াল টপকে বেরিয়ে যাচ্ছি আমি, মনে করে নিয়ে যাস ব্যাগটা। আর স্যার যদি আমার কথা কিছু জিজ্ঞেস করেন তাহলে বলিস আমাকে তুই আজ দেখিসনি, বাকিদেরকেও বলে দিস। আমি চলে আসব তখন ও পেছন থেকে ডেকে বলল, তুই যাচ্ছিস কোথায় সেটা বলে যা। ওকে বললাম, যাচ্ছি এক জায়গায়, ফিরে এসে তোকে বলবো। চললাম। ওয়াল টপকে বেরিয়ে আসলাম আমি। রাস্তায় নেমেই রবিনকে একটা কল দিলাম। রিসিভ করলো। আমি বললাম, দোস্ত কোথায় তুই? বাসায়। কেন? আমার বাইকটা লাগবে। আমার বাইকটা নিয়ে একটু তাড়াতাড়ি শহীদ মিনার মোড়ে চলে আয় তো, আর্জেন্ট, তাড়াতাড়ি আয়। কথাগুলো বলেই ফোনটা কেটে দিলাম। জানি কথা বলতে থাকলে এটা সেটা বুঝিয়ে বাইক আর দিবে না। এভাবে ফোন রেখে দেয়াতে যত সমস্যাই থাকুক, নিজেরটা কাছে না থাকলেও অন্য কারোর বাইক নিয়ে হলেও এসে হাজির হবে ও। এরই মধ্যে 2 বার কল দিয়ে দিয়েছে ও। আমি ধরলাম না, জানি এবার চলে আসবে। কলেজ থেকে শহীদ মিনার মোড় অবধি পায়ে হেঁটে যেতে সময় লাগে 6-7 মিনিট। একটু পরেই পৌঁছলাম সেখানে। 5 মিনিট দাঁড়ালাম আরও। এখানে আসার কারণ হলো তানহাদের বাসা থেকে যে একটি রাস্তা এসে মেইন রোডে উঠেছে সেটি এই শহীদ মিনার মোড়েই, তাই এখানে আসা। রবিন চলে আসলো। আমাকে অক্ষত অবস্থায় নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে ও আনলিমিটেড গালি দেয়া শুরু করলো, নাকি আমি ওকে ভয় পাইয়ে দিয়েছি, এটা সেটা আরও কত কি। জানতে চাইল, কলেজের ইউনিফর্ম পরে বাইক নিয়ে কোথায় যাবি? ওর কাছে এসব বলা আর এলাকায় মাইকিং করা একই কথা। তাই বললাম, স্যারকে আনতে যাচ্ছি, রাস্তায় নাকি গাড়ি নষ্ট হয়ে গেছে ওনার। কোন স্যারকে? তুই এত কিছু জেনে কি করবি? বাইক নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছিস, তোর কাজ শেষ। এবার 1000-5 টাকা থাকলে দে আমায়, বাসা থেকে নিয়ে সন্ধ্যায় দিয়ে দিব। মানি ব্যাগটা হাতে নিল ও, দেখছে কত আছে না আছে। বাজ পাখির মতো ওর হাত থেকে মানি ব্যাগটা নিয়ে নিলাম আমি। এই তো টাকা, নেয়ার মতো আছে 2টো 500 টাকার নোট আর 3টে 100 টাকার নোট। 1300 টাকা নিয়ে নিলাম আমি। আমার এসব অবস্থা দেখে রবিন জানতে চাইল, আচ্ছা সত্যি করে বলতো তুই ঠিক কি করতে চলেছিস? আমি বললাম, চা খাওয়াবি? চল ওই দোকানটায় বসে চা খাই। অদূরেই একটি দোকান দেখিয়ে ওকে বললাম। ও বলল, আমাকে বলবি না তাহলে? চা খাওয়াবি কিনা সেটা বল। বিরক্তির স্বরেও বলল,
আচ্ছা ঠিক আছে, চল। চায়ের দোকানে বসে প্রায় 40 মিনিটের মতো পার করে ফেললাম। তানহাদের আসার কোনো লক্ষণ দেখছি না। অবশেষে বাধ্য হয়ে তানহাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কাছেই একদম। থার্ড গিয়ারে চালালেও 1 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। পৌঁছে গেলাম ওদের বাসায়। একটা পিকআপ ভ্যান দাঁড় করানো আছে, যার মধ্যে ফ্রিজ, খাট, আলনা ইত্যাদি আসবাবপত্র রাখা। নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম, যাক বাবা, এখনও যাইনি তাহলে, অন্তত এসে পেলাম তো। বাইকটা রেখে বাসায় ঢুকলাম আমি। একজন লোক জিনিসপত্র নিয়ে পিকআপে ওঠাচ্ছে। বারান্দার গেটের তালা খোলাই আছে। রুমের দরজায় গিয়ে নক করলাম। ভেতর থেকে আন্টি বললেন, কে ওখানে? আমি বললাম, আন্টি, আমি রিয়াদ। উনি এসে দরজাটা খুলে দিলেন। আমাকে দেখে বললেন, এসো বাবা, ভেতরে এসো। দেখো তো, বলা নেই কোয়া নেই হুট করে তোমার আঙ্কেলের ট্রান্সফার হয়ে গেল। এত তাড়াতাড়ি কি জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যায় বলো? তা কি মনে করে? আমি বললাম, আসলে আন্টি, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম তো, তখন বাসার সামনে পিকআপ দাঁড়ানো দেখে ভাবলাম গিয়ে দেখে আসি, এই আর কি। বেশ করেছো, না আসলে হয়তো তোমার সাথে আমাদের আর দেখাই হতো না। কি যে বলেন আন্টি। আচ্ছা, তানহা কোথায়? ওর রুমেই আছে, কিছুক্ষণ হলো কলেজ থেকে এসেছে। এবার আমি বললাম, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? যাও, এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? ওর রুমের দরজায় গিয়ে নক করলাম। পরপর 2 বার নক করার পরও ও দরজাটা খুলল না। তৃতীয়বার নক করলাম, তবুও খুলল না। ফিরে যাব নাকি আবার নক করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে ও এসে দরজাটা খুলল। আমাকে দেখে বলল, আপনি আপনি এখানে এসেছেন কেন? ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, সাথে চেহারাটাও। বুঝতে বাকি রইল না যে ও রুমে কাঁদছিল। দরজায় নকের শব্দ পেয়ে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে এসেছে। আমি বললাম, কাঁদতেছিলে তাই না? ও বলল, আমি কাঁদবো কেন, আর কার জন্যেই বা কাঁদবো আমি? আমি বললাম, তোমার চোখ মুখ তো তাই বলছে আমায়। ও বলল, মুখ ধুয়েছি তাই পানি লেগে আছে। আমি বললাম, 7 সাগরের পানি ঢেলে দিলেও কি আর তোমার চোখের পানি আমার থেকে আড়াল করতে পারবে? তোমার কি আর কোনো প্রয়োজন আছে এখানে? যদি না থাকে তাহলে এখন আসতে পারেন, আব্বু চলে আসবেন, আমাদের বেরোতে হবে। আমি ওকে বললাম, জাস্ট 2 মিনিটের জন্য দরজাটা চাপিয়ে একটু বসবা প্লিজ, জাস্ট 2 মিনিট। ও বলল, কি বলবেন দাঁড়িয়ে থেকেই বলুন। আমি বললাম, প্লিজ জাস্ট 2 মিনিট। আচ্ছা, আসুন ভেতরে। ও খাটে বসে আছে। আমি ওর সামনে হাঁটু ঘেরে বসে পড়লাম। ওর চোখে চোখ রেখে বলতে লাগলাম, অতীতে যা হবার হয়েছে। আমি জানি ওই দিন তোমার সাথে আমার এমন খারাপ ব্যবহার করাটা মোটেও উচিত হয়নি। আমি এত কিছু বুঝি না, আর বলতেও পারবো না। শুধু একটি কথাই বলবো, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে চাই। এবার বলো, আমাকে কি সেই সুযোগটা দেয়া যাবে? আমার কথা শুনে ও কেঁদে উঠল। এটা কোনো কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। ও দাঁড়িয়ে গেল এবার। আমিও দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে ও এবার আরও বেশি কাঁদতে লাগলো। ও সজোরে জড়িয়ে ধরল আমায়, খুব জোরে। আমি ওকে বললাম, এই ছাড়ো, মা এসে পড়লে সমস্যা হয়ে যাবে। ও বলল, না, ছাড়বো না তোমায়। অনেক সাধনা করে তোমাকে পেয়েছি আমি, আর ছাড়বো না। আমি বললাম, বোকা মেয়ে, আমাকে কি কেউ নিয়ে যাচ্ছে বলো? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, প্রমিস। এবার ও আমাকে ছাড়ল। আমি ওর চোখের পানি মুছে দিতে দিতে বললাম, আজ থেকে এই চোখ দুটো আর কখনো কাঁদবে না, কাঁদলে আমার কষ্ট হবে, বুঝলে? ও আবার আমাকে জড়িয়ে ধরল আর বলল, বুঝলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো আমায়, তারপর ছাড়ল। ওর চোখ মুখে খুশির ছাপ স্পষ্ট। দরজাটি খুলে দিলাম আমি, যেন বাইরে থেকে কেউ আসলেও আমাকে দেখে কিছু মনে না করে। ও গোজগাজ করতে লাগলো। আমি সোফায় বসলাম। এবার ওকে বললাম, তা আঙ্কেলের ট্রান্সফার কোথায় হয়েছে? সিলেটে। সিলেটের কোথায়? ডিটেলসে আব্বু কিছুই বলেননি। রাতে শুধু বলেছেন সিলেটে যাবার জন্য যেন প্রস্তুত হই। তারপর সকালে বললেন কলেজ থেকে টিসি নিয়ে নিতে। এসবের জন্যই কোচিংয়ে যেতে দেরি হয়েছিল আমার। আমি বললাম, তা সেখানে গিয়ে আবার আমাকে ভুলে যাবেন না তো? ও তখন বই গোছাচ্ছিল। থেমে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভুলেই যাব। এবার খুশি তো? আমি বললাম, আরে রাগ করছো কেন, মজা করলাম তোমার সাথে। আচ্ছা, আমরা যোগাযোগ করব কি করে? ও কাজ করতে করতে বলল, সেটা তো আগে ভাবিনি, আর ভাববই বা কি করে? আমি কি জানতাম নাকি যে তুমি একেবারে বাসায় এসে এভাবে প্রপোজ করে বসবা? তুমি কিছু একটা উপায় বের করো। আমি বললাম, তুমি পার্সোনাল কোনো ফোন ইউজ করো না কেন? এতদিন করিনি, তবে। এই বলে থেমে গেল। আমি বললাম, থেমে গেলে কেন? তবে কি? তবে মনে হচ্ছে একটা ফোন নিতে হবে। কেন এতদিন নাওনি কেন? এতদিন কেউ ছিল না, তাই কিনিনি। আর এখন কেউ আছে নাকি? জানতে চাইলাম। ও বলল, ভাজা মাছ উল্টে খেতে জানো না তাই না?
কোথায় আমার কাজে হেল্প করবা তা না করে উনি বসে আছেন নবাবজাদার মতো। কথাগুলো বলার সময় ওকে যা সুন্দর দেখাচ্ছিল না তা লিখায় প্রকাশ করার মতো নয়। তবে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে পেয়েও এখন ওর থেকে দূরে থাকতে হবে। আর ওর কি বলবো, ওর কলিজা ফেটে গেলেও সেটা হয়তো আমাকে বুঝতে দিবে না। মনের মধ্যে সব কিছু চেপে রেখে দিবে ও হয়তো ভাবে আমার যত কষ্টই হোক না কেন আমার পরাণ পাখিটা যেন ভালো থাকে আর হাসি খুশিতে থাকে। আর এই কদিনে অন্তত সেটাই মনে হলো আমার। আর তাই সকল কষ্ট বুকে চেপে আমার সামনে কথায় কথায় অনবরত হেসেই যাচ্ছিল।